তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি রয়েছে, আজকে ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটি তোমাদের 8 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। নোটসটি আশা করি তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। ধীরে ধীরে পড়ো, মুখস্থ করো। অবশ্যই পরীক্ষায় আসলে প্রশ্নটি অবশ্যই লিখে আসতে পারবে। উত্তরটি দেখে নাও তোমরা। ভারতবর্ষে মধ্যযুগে মুঘল সম্রাট আকবর কর্তৃক যে সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষে মধ্যযুগে সম্রাট আকবরের দ্বারা যে সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেখানে তিনি অর্থাৎ এই সম্রাট আকবর সেবার নেই গুরুত্বপূর্ণ ঐতিহ্য গঠনের এক কর্মসূচি গঠন করেন বা গ্রহণ করেন। এরই ফলস্বরূপ মনসবদারি ব্যবস্থার সূচনা হয়। মনসব শব্দটির আক্ষরিক অর্থ হলো পদমর্যাদা। মনসব শব্দটির তাহলে আক্ষরিক অর্থ কি? মনসব শব্দটির আক্ষরিক অর্থ হলো পদমর্যাদা। তাই বলা যায় কি মনসব হলো প্রাথমিক অর্থে কোনো ব্যক্তিকে প্রদত্ত মর্যাদা, অর্থাৎ কোনো ব্যক্তির পদমর্যাদাকে বোঝানো হয়েছে। কালক্রমে এই পদটির সঙ্গে নানাবিধ দায়িত্ব কর্তব্য যুক্ত হয়। মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য, এই পয়েন্টটা তোমরা দেখে নাও। কি বলা হয়েছে? মুঘল সম্রাট আকবরের শাসনকালের পূর্বেই প্রচলিত মনসবদারি ব্যবস্থায় দুর্নীতির অনুপ্রবেশ ঘটলে আকবর প্রশাসনিক ও সামরিক কাঠামোকে শক্তিশালী করার জন্য মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেন। 2. জায়গিরদারি ব্যবস্থায় বেতনের পরিবর্তে জমি দানের নীতি গৃহীত হওয়ায় খালিসা জমির পরিমাণ কমতে থাকে। এর ফলস্বরূপ রাজকোষের আয় কমে যায়। এই প্রেক্ষাপটে সরকারি রাজস্ব ও আয় বৃদ্ধির জন্য সম্রাট আকবর মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। অর্থাৎ একদিকে যেমন বেতন দিতে পারছে না, সেহেতু সম্রাটের যে খালি জমি ছিল, সেই তার সমতুল্য, বেতনের সমতুল্য অল্প অল্প করে জমি দিয়ে দিত। সেক্ষেত্রে জমির পরিমাণও কমতো আর রাজকোষ এদিকে আয় শূন্য হতে থাকে। এরপর 3 কি বলা হয়েছে? এছাড়া মুঘল সম্রাট বাবর কর্তৃক প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে সুসংহত রূপ দান করতে এবং সামরিক ও বেসামরিক অর্থাৎ অসামরিক যারা কর্মচারী ছিল, সেই অসামরিক কর্মচারীদের সুসংগঠিত করার জন্য আকবর মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। আকবর কি মনসবদারি ব্যবস্থা বা প্রথা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। মনসবদারদের নিয়োগ পদ্ধতি বা নিয়োগ রীতি বংশানুক্রমিক বা উত্তরাধিকার সূত্রে মনসবদার নিযুক্ত হতেন না। মনসবদাররা কি বংশানুক্রমিকভাবে কিন্তু নিযুক্ত হতেন না। তাহলে কী করে নিযুক্ত হতো? কিভাবে নিযুক্ত হতো? সম্রাট তাদের নিযুক্ত করতেন। মনসবদার নিয়োগের অধিকারী ছিলেন একমাত্র সম্রাট। যেমনটা বললাম, তিনি নিজেই বা নিজ ইচ্ছানুযায়ী যে কোনো ব্যক্তিকে এই পদে নিয়োগ করতে পারতেন বা নিয়োগ করতেন। তবে এক্ষেত্রে সম্রাট উচ্চপদস্থ রাজকর্মচারী ও সহজাদাদের পরামর্শকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করতেন। এর পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, পদমর্যাদার বিভিন্ন স্তর। এই পয়েন্টটি দেখে নাও। মনসবদারি ব্যবস্থায় একাধিক স্তরে মনসবদার নিয়োগ করা হতো, অর্থাৎ মনসবদারি ব্যবস্থায় কি একাধিক স্তরে মনসবদারদেরকে নিয়োগ করা হতো। আবুল ফজল মনসবদারদের 33টি স্তরের বিবরণ দিয়েছিলেন। 33টি স্তরের বিবরণ দিয়েছিলেন, যে একে একে ধাপ স্তর রয়েছে, ধাপে ধাপে এই মনসবদারের স্তরের বিবরণ দিয়েছেন। সর্বনিম্ন মনসবদারের অধীনে 10 জন এবং সর্বোচ্চ মনসবদারের অধীনে
5,000 সৈন্য থাকতো। একটু সংখ্যাগুলো ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। সর্বনিম্ন হচ্ছে 10 জন আর সর্বোচ্চ হচ্ছে অর্থাৎ সবথেকে বেশি মনসবদারদের মধ্যে যাদের কাছে সৈন্য থাকতো তা হচ্ছে 5,000-এর ঊর্ধ্বে বা 5,000-এর অধিক। 6 থেকে 10,000-ই মনসবদার পদে রাজ পরিবারের সন্তান বা সম্রাটের অতি বিশ্বস্ত ব্যক্তিকে নিয়োগ করা হতো। যেমন বলা যায় মানসিংহ, আবুল ফজল, টোডরমল প্রমুখ উচ্চ পদে নিয়োজিত হয়েছিলেন। প্রমুখরা কি উচ্চ পদে নিয়োজিত হয়েছিলেন বা সম্রাট তাদের নিয়োগ করেছিলেন। ক্রমোচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে সম্রাটের ইচ্ছাই ছিল যোগ্যতার একমাত্র মাপকাঠি। অর্থাৎ বুঝতেই পারলে যে সম্রাটের ইচ্ছা অনুযায়ী এখানে মনসবদারদের নিয়োগ করা হতো। অর্থাৎ তিনি যদি মনে করতেন যে এই মনসবদাররা উচ্চপদস্থ কর্মচারী হিসেবে ইনি যোগ্য, এই ব্যক্তি যোগ্য, তাকে মনসবদারি করতেন এবং মনসবদারি বোধহয় উচ্চপদস্থ হিসেবে নির্বাচন করতেন যিনি হচ্ছে নিম্ন মনসবদার হতে পারেন তাকে সেইভাবে নিযুক্ত করতেন। অর্থাৎ সম্পূর্ণটাই কিন্তু সম্রাট বা শাসকের উপরে নির্ভর করত। এর পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ মনসবদারের দায়িত্ব কর্তব্য। এই পয়েন্টটা বুঝে নাও। মনসবদারদের মূল কাজ ছিল সম্রাটের প্রতি অনুগত থাকা এবং অর্থাৎ সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শন করা, সম্রাটের প্রয়োজন অনুসারে তাকে সাহায্য করা, অর্থাৎ সম্রাটকে তাদের বিভিন্ন রকম সাহায্য করা প্রয়োজন মতো। এক্ষেত্রে পদমর্যাদার তারতম্য বিচার্য ছিল না। অর্থাৎ এখানে পদমর্যাদা নির্ভর করতো না সামরিক ও অসামরিক বা বেসামরিক, অর্থাৎ যারা সামরিক ক্ষেত্রে অংশগ্রহণ করতো না তাদের কথা বলা হয়েছে। অসামরিক উভয় কাজেই মনসবদারদের সেবা বা সার্ভিস রাষ্ট্র দাবি করতে পারত। সাধারণভাবে মনসবদারগণ সম্রাটের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সংখ্যক সেনা ও যুদ্ধের অশ্ব, অর্থাৎ অশ্ব মানে ঘোড়া রাখতে দায়বদ্ধ ছিলেন। অধ্যাপক কুরেশি এর মতে, অর্থাৎ কুরেশি কি বলেছেন তার মতে, সকল মনসবদারই সামরিক পদমর্যাদা পেতেন বা র্যাঙ্ক পেতেন, তবে সবার জন্য সামরিক কর্তব্য বাধ্যতামূলক ছিল না। জাট ও সাওয়ার, এই পয়েন্টটা বুঝে নাও। মুঘল আমলে মনসবদাররা বহু ক্ষেত্রেই তাদের বরাদ্দ সৈন্যের চেয়ে কম সংখ্যক সৈন্য রাখতেন। এই ত্রুটি দূর করার জন্য বা এই ত্রুটি দূর করতে সম্রাট আকবর তার রাজস্বের 40তম বছরে, তার রাজত্বের 40তম বছরে জাট ও সাওয়ার নামে দুটি পদের প্রবর্তন করেন। জাট ও সাওয়ার পদের ব্যাখ্যা সম্পর্কে ঐতিহাসিক মহলে মত পার্থক্য কি রয়েছে বা মতভেদ রয়েছে, এটা একটু ঠিক করে নেবে। তবে সাধারণত মনে করা হয় যে জাট পদ ও সংশ্লিষ্ট সূচক সংখ্যা বলতে মনসবদারদের পদমর্যাদা ও বেতন ও পোষণ করা সেনা, অর্থাৎ যে সকল সৈন্যকে পোষা হতো বা রাখা হতো সেই সকল সৈন্যের কথা বলা হয়েছে, ও পশুর সংখ্যাকে বোঝায়। অর্থাৎ জাট বলতে কি বোঝা হচ্ছে, মনসবদারদের পদমর্যাদা এবং তাদের বেতন এবং তাদের পোষা সৈন্য, পশুর সংখ্যা, এগুলো হচ্ছে জাট। আর সাওয়ার হলো মনসবদারের অধীনে রক্ষিত অশ্বারোহী সৈন্য সংখ্যা, অর্থাৎ যারা যে সকল সৈন্য সংখ্যা বিপদকালীন অবস্থায় রাজাকে সাহায্য করতো বা সম্রাটকে সাহায্য করতো, মনসবদারদের থেকে যে সকল অশ্বারোহী সৈন্য ছিল, অর্থাৎ যে সকল সৈন্য মানে ঘোড়ায় আরোহণ করতে পারতো, সে অশ্বারোহীরা কিন্তু বোঝানো হয়েছে, অশ্বারোহীদের কথা। মনসবদারদের শ্রেণী বিভাগ, অর্থাৎ মনসবদারদের কি শ্রেণী বিভাগ রয়েছে দেখে নাও পয়েন্টটা। জাট ও সাওয়ার পদের সংখ্যা অনুপাতে, জাট ও সাওয়ার পদে এই যে দুটো পদ রয়েছে, এই দুটি পদের অনুপাতের ভিত্তিতে মনসবদারদের 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। কটি শ্রেণীতে? ভালোভাবে মনে রাখবে, 3টি শ্রেণীতে, যথা প্রথম শ্রেণীর মনসবদার, অর্থাৎ প্রথম শ্রেণীর মনসবদার, দ্বিতীয় শ্রেণীর মনসবদার এবং নিম্ন শ্রেণী বা তৃতীয় শ্রেণীর মনসবদার। প্রথম শ্রেণীর মনসবদার তাহলে কারা ছিল? যাদের জাট ও সাওয়ার সংখ্যা সমান হতো, অর্থাৎ যাদের জাট সংখ্যাও সমান
এবং সাওয়ারের সংখ্যাও কিন্তু সমান ছিল। তারা কিন্তু প্রথম শ্রেণীর মনসবদার ছিল। যে সকল মনসবদারদের সাওয়ার সংখ্যা জাট সংখ্যার অর্ধেক ছিল, তাদের কি, যাদের সাওয়ার সংখ্যা জাট সংখ্যার অর্ধেক ছিল, তারা হচ্ছে মধ্য বা দ্বিতীয় শ্রেণীর মনসবদার, এবং তারা ছিলেন কি দ্বিতীয় শ্রেণীর মনসবদার। আর কারোর সাওয়ার সংখ্যা জোট সংখ্যার অর্ধেকেরও কম হলে তারা তৃতীয় শ্রেণীর মনসবদার বলে গণ্য হতেন। তারা কি তৃতীয় শ্রেণীর মনসবদার বলে গণ্য হতেন। এরপর তোমরা দেখতে পাচ্ছ মনসবদারদের বেতন। এই পয়েন্টটা দেখে নাও। মনসবদারি প্রথায় মূলত জাট পদ অনুযায়ী মনসবদারের ব্যক্তিগত বেতন এবং সাওয়ার পদ অনুসারে সম্রাটকে সেবা প্রদানের উদ্দেশ্যে পোষণ করা অশ্বারোহী বাহিনীর ব্যয়ভার মেটানোর খরচ নির্দিষ্ট করা হতো। জাট ও সাওয়ার এই দুটি পদের জন্য মজুর হওয়া অর্থের পরিমাণের ভিত্তিতে মনসবদারের বেতন কাঠামো নির্দিষ্ট করা হতো। মনসবদারের বেতন মূলত দুভাবে দেওয়া হতো। মনসবদারদেরকে বেতন দুভাবে দিতে হতো, অর্থাৎ দুরকম পদ্ধতি ছিল। নগদ অর্থে, এক্ষেত্রে নগদ টাকায় যারা বেতন পেতেন তাদের বলা হতো মনসবদারি নগদী, অর্থাৎ যাদেরকে নগদ টাকা, তাদের সমতুল্য কাজের একটা নগদ টাকা দেওয়া হতো, সেই পারিশ্রমিক কি তাদের বলা হতো, যে পারিশ্রমিক দেওয়া হতো তাদের বলা হতো নগদী বেতন। নগদী কি বলা হতো, নগদ টাকায় যারা বেতন তাদের বলা হতো মনসবদারি নগদী। আর জমি বন্দোবস্তের মাধ্যমে এক্ষেত্রে বেতন বাবদ মনসবদারদের জমি বা জায়গির প্রদান করা হতো, যাদের জায়গিরদার নামে অভিহিত করা হতো বা জায়গিরদার নামে পরিচিত ছিল যারা। সম্রাট আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা ছিল মুঘল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভস্বরূপ। সম্রাট মুঘল আকবর জুড়েই মূলত এর অস্তিত্ব ছিল। অবশ্য 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর মুঘল প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে মনসবদারি প্রথারও বিলুপ্তি ঘটে। এই ছিল আজকের ক্লাসে তোমাদের একটি 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে ভালোভাবে নোটসটি পরীক্ষায় লিখে আসতে পারে, পরীক্ষায় যদি প্রশ্নটি আসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।